শুরু করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমরা হয়তো তোমাদের ম্যাডামকে দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আশা করি খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবই এবং আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাসে কথা বলবো। এই যে আমি দাঁড়িয়ে আছি, অনেকে দেখে বলবে যে ম্যাডাম আপনার আম্মুকে দেখলাম, আপনি তো কিছুটা আপনার আম্মুর মতো হয়েছেন। আবার অনেক সময় দেখা যায় তোমরা দুই ভাই একসাথে যাচ্ছ, বাইরে বলতেছে এদের মধ্যে তো অনেক মিল আছে। তাহলে এই যে আমরা কথাগুলো বলি, কেন মিল আছে, এই মিলটা কে নিয়ে আসলো? এই যে বংশ পরস্পরায় আমরা দেখতে পাচ্ছি পাট গাছ থেকে পাট গাছ হচ্ছে, আম গাছ থেকে আম গাছ হচ্ছে, জাম গাছ থেকে জাম গাছ হচ্ছে, আমি মানুষ, আমার কাছ থেকে মানুষ হচ্ছে। এই যে ধারাবাহিকতা বজায় থাকতেছে, এই যে বংশক্রমিকভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছি, কিন্তু আমাদের প্রজাতি একই আছে। এই কাজটা কে করতেছে? সেই কাজটা যে করতেছে সে হলো ক্রোমোসোম। আজকে আমরা আমাদের এই বংশগতির ধারাবাহিকতা নিয়ে যে চ্যাপ্টারটা পড়ব, নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্ধন, আমরা এই জিনিসটা পড়ব, জীবের বংশগতি ও বিবর্তন। তাহলে এই জিনিসটা পড়তে গেলে সবার আগে আমাদের যে এটার প্রতিনিধিত্ব করবে, যার উপর ভিত্তি করে আমাদের বংশের ধারাগুলো বজায় থাকবে, সেই বিষয়টাকে আমরা জানব। সে হলো ক্রোমোসোম অথবা ক্রোমোজোম। যদিও এগুলো ইংরেজি নামের, বাংলা উচ্চারণগুলো আমরা বলি, তাই দেখা যায় অনেক সময় কোনো জায়গায় তোমরা লেখা পাবে ক্রোমোসোম, কোনো জায়গায় লেখা পাবে ক্রোমোজোম। সেটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? আমরা জানি আমাদের কোষ, আমরা প্রাণী, আমরা প্রকৃত কোষী, মানুষ প্রকৃত কোষী, এছাড়া আছে আদিকোষী। এই প্রকৃত কোষের নিউক্লিয়াসের ভেতরে সূত্রাকার, সর্পিল আকারের সূত্রাকার, যেটা বংশগতির প্রকরণ, প্রজনন, বংশগতির ধারাটাকে বজায় রাখে, সেই ক্ষুদ্রাঙ্গ বা সূক্ষ্ম যে ক্ষুদ্রাঙ্গ পেঁচানো সুতার মতো, সেটার নাম হলো ক্রোমোসোম। ক্রোমোসোম অথবা আমরা বলতে পারি ক্রোমোজোম। তাহলে আমরা এটা সম্পর্কে একটু জানব। ক্রোমোসোম অথবা ক্রোমোজোম দুইটাই আমরা বলতে পারি। আমরা এই ক্রোমোজোম সম্পর্কে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কিছুটা বিস্তারিত জেনেছি। এখন শুধু জানবো যে এটা কিভাবে আবিষ্কার হয়েছে, এটা কিভাবে আমাদের বৈশিষ্ট্যকে নিয়ে আসতেছে, সেই বিষয়গুলো আমরা জানব। এই ক্রোমোজোম কথাটি কে আবিষ্কার করেন এবং এই ক্রোমোজোম কথাটার জন্ম কোত্থেকে? দুইটা শব্দ থেকে ক্রোমোজোম কথাটার জন্ম। ক্রোমো, CHRO, ক্রোমো, দুটা গ্রিক ভাষা। ক্রোমো শব্দের অর্থ হলো বডি বা দেহ। ক্রোমো কথার অর্থ বডি বা দুইটাই গ্রিক ভাষা। এবং সোমা, SOMA, সেটার অর্থ হলো কালার বা বর্ণ। তাহলে ক্রোমোজোম কথাটার অর্থ দাঁড়ালো, ক্রোমো গ্রিক ভাষা থেকে এসেছে, ক্রোমো মানে বডি বা দেহ, আর সোমা মানে কালার বা বর্ণ, অর্থাৎ এই দুইটি শব্দের সমন্বয়ে ক্রোমোজোম শব্দটির উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী স্টারবার্জার, উনি 1875 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন। কে ব্যবহার করেন? বিজ্ঞানী স্টারবার্জার। কে? স্টারবার্জার। কত সালে? স্টারবার্জার 1875 সালে সর্বপ্রথম এই ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন। এবং এটা সাধারণত আমাদের দেহে, অর্থাৎ এটা কেমন হতে পারে? এটা নিউক্লিয়াসে অবস্থিত, পেঁচানো, সূত্রাকার, এবং এটার সংখ্যাটা সাধারণত উন্নত ধরনের কোষে ডিপ্লয়েড মিনস 2n। ডিপ্লয়েড বলতে বুঝবো আমরা 2n। এখানে পিতা থেকে আসবে এক সেট ক্রোমোজোম, সেটা n, মাতা থেকে আসবে আরেকটি n,
এই দুইটা মিলে হবে ডিপ্লয়েড। প্রজাতিভেদে এদের সংখ্যা 2 থেকে অসংখ্য অসংখ্য হতে পারে, 1600 পর্যন্ত হতে পারে। প্রজাতিভেদে এদের সংখ্যা কত হতে পারে? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে এটা সংখ্যাটা অসংখ্য, 2 মানে 2n, সেখান থেকে 1600 পর্যন্ত হতে পারে। এদের দৈর্ঘ্য সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন। দৈর্ঘ্যে এরা 3.5 থেকে 30 মাইক্রন। মাইক্রন এই শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত না। মাইক্রন বলতে যেটা বোঝাচ্ছে, আমরা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 1 মাইক্রন সমান সমান 1/1000 মিলিমিটার, অর্থাৎ এতটাই ক্ষুদ্র। যেহেতু আমরা কোষটাকেই খালি চোখে দেখি না, তার ভিতরে আছে নিউক্লিয়াস, সেটাকে তো আরও দেখতে পাই না, তার ভেতরে আছে ক্রোমোজোম। তাহলে তার একটা অঙ্গাণুর গঠন কতটা ক্ষুদ্র হতে পারে। আমাদের বিদ্যালয়ে যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আছে সেটা দিয়ে এটাকে দেখা যাবে না, এটার জন্য বিশেষ আণুবীক্ষণিক অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হবে। এবং এটার প্রস্থে 0.2 থেকে দৈর্ঘ্যে এটা সে প্রস্থে হতে পারে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য প্রস্থ এরকম হতে পারে। এবং এই ক্রোমোজোম যদিও আবিষ্কার করেন স্টারবার্জার, কিন্তু নামকরণ করেন অন্য আরেকজন বিজ্ঞানী, ডব্লিউ ওয়াল্শ বার্জার। এখন এই ক্রোমোজোম কি করবে আমাদের? ক্রোমোজোম আমাদের জীবের যে বৈশিষ্ট্যগুলো, তোমার চুলের রং তোমার মার মতো, অথবা তোমার দাদার মতো, অথবা তোমার চাচার মতো, অথবা তোমার ফুপ্পির মতো হতে পারে, তোমার গায়ের রং তাদের সাথে মিল থাকতে পারে। তাহলে এই যে আমাদের চুলের রং, গায়ের রং, আমাদের আচার আচরণ, স্বভাব প্রকৃতি, অর্থাৎ আমাদের জীবনের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো ধরে রাখাই হলো ক্রোমোজোমের কাজ। তাই ক্রোমোজোমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। অর্থাৎ আমাদের যে স্ট্রাকচারটা, আমাদের যে গঠনটা, সেই গঠনটা তৈরি করবে হলো ক্রোমোসোম। এখন এই ক্রোমোজোমের প্রতিনিধি হিসাবে এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটাকে বিশেষ প্রাধান্য দিয়ে পড়ব সেটা হলো ডিএনএ। কি নামটা বললাম? ডিএনএ। আচ্ছা, আমরা একটু দেখি ডিএনএ। ডিএনএ, ডি ডিঅক্সি, ডিঅক্সি, রাইবো, রাইবো নিউক্লিক অ্যাসিড, এই হলো ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ সম্পর্কে এটা কি? এটা পেঁচানো সর্পিলাকার, মই যেরকম এভাবে পেঁচায় পেঁচায় আবার উঠবে আবার যাবে, ঠিক সেইভাবে ঘুরে ফিরে পেঁচানো সিঁড়ির মতো। সিঁড়ি এরকম আগেকালে বাসাগুলোতে, এখন অবশ্য এই ধরনের পেঁচানো সিঁড়ি আমরা খুব কম দেখতে পাই, কিন্তু বিভিন্ন রাজার আমলে যে বাসাগুলো, পুরোনো আমলের বাসাগুলো দেখবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে সিঁড়িগুলো তৈরি করা হয়। তো আমাদের ডিএনএটা ঠিক সেই রকম, এটা সর্পিলাকার এবং এটা পেঁচানো সিঁড়ির মতন। এখন ডিএনএ জানতে হলে 3টা বিষয় সম্পর্কে আমাদের স্পেসিফিক ধারণা প্রয়োজন। তাহলে কোন 3টা বিষয়? ডিএনএতে কি আছে, কারা আছে, কিভাবে আছে এবং এটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, সেই জিনিসগুলো বুঝতে হলে আমাদের 3টা বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা 1 নম্বর টপিকস হলো পেন্টোজ সুগার, পেন্টোজ, পেন্টোজ সুগার। 2 নম্বর হলো নাইট্রোজেন বেস, বেস। 3 নম্বর আইটেমটা হলো ফসফেট। এখন আমরা এই 3টা টপিকস নিয়ে, এই 3টা জিনিসই হলো আমাদের ডিএনএর ভিতরে মূল ভূমিকাটা পালন করবে। তাহলে পেন্টোজ সুগারটা কি? সবার আগে আমাদের এটাকে জানতে হবে।
পেন্টোজ মানে হলো 5 কার্বন। তোমরা রসায়নে পড়েছ যে কার্বন যদি একটা হয় সেটা মনো, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা। এছাড়া আমরা ইংরেজিতে পড়েছ মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তাহলে সেই রকম যেহেতু পেন্টোজ সুগার মানে হলো সেখানে কার্বন থাকবে, তাহলে যেখানে কার্বনের সংখ্যাটা 5 অর্থাৎ 5 কার্বনযুক্ত যৌগটাকে আমরা বলবো পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার আবার 2 ধরনের। আমরা যদি একটু স্ট্রাকচারটাকে দেখতে চাই তাহলে দেখব, দেখো কার্বনের সংখ্যাটা 1 2 3 4 5, 5 কার্বন। আমরা জানি কার্বনের যোজনী 4, তাহলে মিনিমাম তার 4টা হাত থাকবে। তাহলে উপরে যে হাত সেখানে আমার অক্সিজেন থাকবে 2, অক্সিজেনের জারণ মান 2 অর্থাৎ যোজনী 2, তাই এখানে তার 2টা হাত থাকবে। এখানে থাকবে হলো আমার H, এখানে OH হাইড্রোক্সিল মূলক, কি মূলক আমরা হাইড্রোক্সিল মূলক, আর এখানে আমরা থাকবে শুধু H, OH H OH H, এখানে থাকবে CH2OH। এই হলো আমাদের পেন্টোজ অর্থাৎ 5 কার্বনযুক্ত রাইবোজ। কিন্তু এখানে আমার প্রশ্নটা হলো ডিএনএ ডিঅক্সিরাইবোজ। তাহলে সেই পেন্টোজটা অক্সি মানে কি, একটা অক্সিজেন কোথাও থেকে চলে যাবে, সেই জায়গার মধ্যে অন্য কিছু এসে বসবে। তাহলে আমরা ওই ডিঅক্সিরাইবোজের ঘটনাটা যদি একটু দেখি, দেখো এখানেও কিন্তু কার্বন 5টা, 1 2 3 4 5। তাহলে এইটাতে প্রথমটাতে যেভাবে অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, ঠিক সেভাবেই থাকবে। দ্বিতীয়টাতে যদি আমরা যাই সেখানে শুধু H, পার্থক্যটা খেয়াল করো, এখানে হলো CH2OH। তাহলে দুইটার মধ্যে মূল যে জায়গাটা খেয়াল করো 1 2 3 4 5, এখানেও আমরা যদি দেখি 1 2 3 4 5, তাহলে 2 নাম্বারে এখানে একটা ও ছিল, এই ওটা এটার মধ্যে মিসিং। যেহেতু এটা নাই, হাইড্রোক্সিল মূলকের ওটা এখানে নাই, এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ এটা হলো ডিঅক্সিরাইবোজ। অর্থাৎ মূল আলোচনাটা এটা হলো শুধু রাইবোজ সুগার, আর এটা হবে ডিঅক্সি, কারণ এখানে অক্সিজেন একটা নাই। তাহলে আমরা মূল জিনিসটা দেখতে পেলাম। দেখো সবগুলোতে কার্বনের 4টা হাত, এখানে একটা হাত একটা জায়গা দিয়ে আছে, এখানে তোমরা খেয়াল করো। তাহলে পেন্টোজ সুগার বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারলাম যে পেন্টোজ সুগারটা কি। এটা যেহেতু আমাদের ডিএনএতে কাজ করবে, তাহলে পেন্টোজ সুগার মিন্স 5 কার্বনযুক্ত যে সুগারটা থাকবে। সাধারণত যে সুগার অর্থাৎ সুক্রোজ বা গ্লুকোজ, সেটা সংকেত হিসেবে আমরা জানি C6H12O6। কথাটা খেয়াল করো, C6H12O6, কিন্তু এখানে আমরা পাবো C5, তাই এটার নাম দেওয়া হয়েছে 5 কার্বন অর্থাৎ পেন্টোজ সুগার। আমরা যদি সেকেন্ড অপশনে চলে যাই সেটা হলো নাইট্রোজেন বেস। আচ্ছা, সেকেন্ড যে অপশনে যাব সেটা হলো নাইট্রোজেন বেস। আসলে কারা থাকবে এই নাইট্রোজেন বেসে? এই নাইট্রোজেন বেসে মূলত 5টা উপাদান দ্বারা গঠিত, অ্যাডিনিন, গুয়ামিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই 5টা উপাদান নাইট্রোজেন বেসে। কি কি জিনিসগুলো? অ্যাডিনিন, গুয়ামিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আমি যদি সংক্ষেপে লিখি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এখন মজার বিষয় হলো যে এখানে প্রতিটা ডিএনএতে একটা জিনিস থাকবে না, 2 জন মিলে একটা জোড়া করবে। এখানে ইউরাসিলটা থাকবে না, তাহলে আমাদের ইউরাসিলটা কোথায় লাগবে? এই ইউরাসিলটা চলে যাবে আমাদের RNA, তখন থাইমিনের পরিবর্তে ইউরাসিল বসবে। তাহলে আমরা এদের স্ট্রাকচারটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কীরকম হতে পারে, অ্যাডিনিন কেমন হতে পারে। দেখো এর ঘটনটা মূলত এইরকম, গুয়ানিন অনেকটা এইরকম, থাইমিনও ঠিক এইরকম,
অনেকটা গাঠনিক দিক থেকে আমরা অ্যাডিনিন, গুয়ামিন, থাইমিন, সাইটোসিন এই চারটাকে বলা হয় নাইট্রোজেন বেস। কি বলা হয় এই চারটাকে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এখন এদের দুইজনে মিলে একটা পার্টনারশিপ তৈরি করবে। সেই পার্টনারশিপ হলো অ্যাডিনিন এবং গুয়ানিন, এই দুইটা মিলে যেটা তৈরি হবে সেটার নাম হলো পিউরিন। কি নামটা বললাম? পিউরিন। পিউরিন কে কে মিলে হবে? অ্যাডিনিন এবং গুয়ানিন মিলে হবে পিউরিন। থাইমিন এবং সাইটোসিন এই দুইটা মিলে হবে পাইরিমিডিন। পাইরিমিডিন, কথাটা খেয়াল করো। অ্যাডিনিন, গুয়ানিন একটা গ্রুপ, থাইমিন এবং সাইটোসিন মিলে হলো আরেকটা গ্রুপ। একটা হলো পিউরিন, আরেকটা হলো পাইরিমিডিন। এদের সাথে যখন পার্টনারশিপ তৈরি হবে তখন পিউরিন থেকে একজন চলে আসবে, পাইরিমিডিন থেকে একজন চলে আসবে। যেমন অ্যাডিনিন যখন পার্টনারশিপ তৈরি করবে থাইমিনের সাথে, তারা দুইজনে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। পরে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, আবার খেয়াল করো। অ্যাডিনিন যখন থাইমিনের সাথে যুক্ত হবে তখন তারা একটা পার্টনারশিপ তৈরি করবে। তাদের মাঝখানে যে সেতু অর্থাৎ ব্রিজ, যে বন্ধনটা তৈরি করবে সেটার নাম হলো হাইড্রোজেন বন্ড। তারা দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে। কয়টা হাইড্রোজেন বন্ড? দুইটা। কার কার সাথে? অ্যাডিনিনের সাথে থাইমিন। আর গুয়ানিন যখন সাইটোসিনের সাথে যুক্ত হবে তখন তারা তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। কয়টা হাইড্রোজেন বন্ড? তিনটা। কার সাথে? এ জির সাথে সি। তোমাদের মনে রাখার সুবিধাতে বলছি কিভাবে আমরা গ্রুপগুলোকে মনে রাখবো। এ জি। আর আমরা বলি না ট্রান্সফার সার্টিফিকেট, তোমাদের অ্যাপ্লিকেশান লিখতে হয়, বিভিন্ন ইংরেজিতে ট্রান্সফার সার্টিফিকেট, এটা দরখাস্ত লিখতে হয়। তাহলে ট্রান্সফার অর্থাৎ টিসি হলো, টিসি দেওয়া মানে কি? তোমাকে স্কুল থেকে টিসি দিলে চলে যাবে, আমরা সেই টিসি না, আমাদের মনে রাখার জন্য বলছি। যদি কখনো গ্রুপে উল্টাপাল্টা হয় যে এটার সাথে এটা মিলাতে পারছি না, কোনটার সাথে জানি কোনটা হবে, কিভাবে হবে, তখন আমরা যেই কথাটা মনে রাখবো টিসি। তাহলে টিসি একটা গ্রুপ আর বাকিটা আরেকটা গ্রুপ। টিসি মানে হলো পাইরিমিডিন, টিতে কি? থায়ামিন, সিতে হলো সাইটোসিন, টিতে হলো থায়ামিন আর সিতে হলো সাইটোসিন, আর এতে হলো অ্যাডিনিন, জিতে হলো গুয়ানিন। তারপরে যে জিনিসটা বাকি রইল সেটা হলো ফসফেট অর্থাৎ পি। সেই পিতে কে থাকবে? এই ফসফেটে কে থাকবে? ফসফেটে থাকবে হলো ফসফরিক অ্যাসিড। সংকেতটা দেখো H3PO4। ফসফেটে কে থাকবে? ফসফরিক অ্যাসিড। কি থাকবে? H3PO4। আমরা যদি এর গঠনটাকে একটু দেখতে চাই, যদিও তোমাদের এই ডিএনএর জন্য গঠনটা লিখতে হবে না, তারপরে যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা বিষয়ে পড়বে, অবশ্যই কেমিস্ট্রিতে আমার এই গাঠনিক সংকেত সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর এখানে ফসফেটটা কিভাবে এটা থাকতে পারে আমরা একটু খেয়াল করি। পি গাঠনিক সংকেত লেখার সময় যার জারণ মান অর্থাৎ যার যোজনী সবচেয়ে বেশি সেটাকে মিডিলে রাখতে হবে। তাহলে পিটাকে আমরা মিডিলে রাখবো, আর পির সাথে তারপরে যার জারণ মান অর্থাৎ যার যোজনী, যেমন ফসফরাসের যোজনী 3 হয় 5 হয়, সেই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী সাধারণত 2। তাহলে অক্সিজেনের সাথে কয়টা অক্সিজেন? 1 2 3 4। কয়টা অক্সিজেন যুক্ত হয়? 1 2 3 4। এখন হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে দেখো 1 2 3। এখানে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমি আগেই বলেছি যখন আমরা গাঠনিক সংকেত লিখব সবসময় চেষ্টা করব সর্বোচ্চ মানটাকে ব্যবহার করতে। তাহলে ফসফরাসের যোজনী 5 এখানে আমরা ইউজ করব। 1 2 3 4, 4টা হয়েছে। 1 2 3 4। তাহলে একটা মিসিং। আবার অক্সিজেন যদি বিবেচনা করি, অক্সিজেন এই পাশে একটা, এই পাশে একটা, মোট হলো 2টা। এখানে 2টা, ঠিক আছে, এখানে 2, কিন্তু এই অক্সিজেনের একটা হাতের ঘাটতি আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা হাত যদি দিয়ে দেই
তাহলে এটা একটা ঘাটনিক সংকেতটা পরিপূর্ণ হলো। এই যে হাইড্রোজেন 1 1 1, এই হলো আমাদের ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএ পড়তে হলে আর ভিতরে যে শারীরিক যে অভ্যন্তরীণ ঘটনে কোন কোন জিনিসগুলো ভূমিকা পালন করবে, তাহলে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। কে প্রথমে হলো পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, কী নামটা বললাম? ডিঅক্সি রাইবোজ সুগার। সেকেন্ড যেটা সেটা হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তৃতীয় যে অপশন সেটা হলো ফসফেট। তাহলে ফসফরিক অ্যাসিড, ফসফেট মিনস ফসফরিক অ্যাসিড। এখন আমরা এটা খেয়াল করব যে কিভাবে এটার ঘটনটার মধ্যে এরা জড়িত থাকবে। আমরা একটু দেখি। আমরা যদি স্ট্রাকচারটা একটু খেয়াল করি, ওই ফসফেট সুগারটাকে এত বড় ঘাটনিক সংকেত দিয়ে লিখতে গেলে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন, কিংবা এভাবে লিখতে গেলে বিড়ম্বনা হবে। এটাকে যদি আমরা খুব ছোট করে শর্ট আকারে লিখতে যাই, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, দেখো এভাবে আমরা বেশ কয়েকটা, এটার কোনো শেষ নাই, 1 2 3 4 5 করে যেতেই থাকবে। তাহলে এটাকে আরও কয়েকটা একটু লিখে নিই আমরা। মানে এটার কোনো শেষ নাই, তুমি যে কয়েকটা দিতে পারো সেই কয়েকটা দিয়ে যাবে। তা আমি মোটামুটি অল্প কয়েকটাই লিখলাম। আচ্ছা, এখানে 5 কার্বন, দেখো 1 2 3 4 5, এখানে একটা হাত খালি থাকবে। এই জায়গাটার মধ্যে আরেকজন চলে আসবে, এই জায়গাগুলো খেয়াল করো। এখানে যে থাকবে, এখানে কেউ যুক্ত থাকবে, ঠিক এটাও ঠিক একই রকমভাবে হবে। প্রত্যেকটার মধ্যে 5 কার্বন যুক্ত থাকবে। এগুলো হলো সুগার, এস। এই জায়গা দিয়ে যারা যুক্ত থাকবে, প্রতিটা সুগার ফসফেটের সাথে যুক্ত থাকবে, পি। ঠিক একইভাবে এই সুগারটা 1 2 3 4 অর্থাৎ 3 নাম্বার 1 নাম্বারে যুক্ত হবে। জাস্ট আমরা উল্টিয়ে আঁকবো। সেভাবে কিভাবে আঁকবো? এভাবে আমরা কয়েকটা আঁকি, ঠিক ওইখানে যে কয়েকটা এঁকেছি ঠিক সেই রকমভাবে। একটু খেয়াল করো কিভাবে আঁকতে হবে। আমি খুব ধীরে ধীরে আঁকছি, যেহেতু তোমরা ঘাটনিক সংকেতের মতো সংক্ষিপ্ত রূপটা লিখবে, তাহলে আমাদের মূল জিনিসটা ভুল হওয়া যাবে না। এই জায়গার মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত হবে। এরাও প্রত্যেকে ফসফেটের সাথে যুক্ত হবে। এখন কিভাবে যুক্ত হবে? এরাও ফসফেটের সাথে যুক্ত হবে, ফসফেটের সাথে। আচ্ছা, এখন এগুলো সব সুগার। তাহলে একটু আগে আমরা বলেছি দুই পাশে এই যে মাঝখানে যারা জয়েন করবে তারা হলো পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিন থেকে একটা নিব আমরা, পাইরিমিডিন থেকে একটা নিব। আমরা বলেছিলাম AGTC, কি নামটা বলেছি? AGTC। AG হলো পিউরিন আর TC হলো পাইরিমিডিন। সেখান থেকে নিব এ যুক্ত হবে টি এর সাথে, অর্থাৎ আমরা যদি ছোট একটা ঘর করে নেই। একটু আগে আমি ঘাটনিকটা তোমাদেরকে দেখিয়েছি। এ দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এটা হলো অ্যাডিনিন, এটা যুক্ত হবে থাইমিনের সাথে। তারপরে সেকেন্ড যে অপশান সেটা হলো গুয়ানিন, এটা হবে এরকম জি। এটা 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে সাইটোসিনের সাথে। এখন এটা যদি পালাক্রমে সর্পিল আকারে যাবে, যেহেতু এটা ঘুরে ফিরে আসবে তাই এটা চেঞ্জ হয়ে যাবে। সর্পিল আকারে যাওয়ার পরে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে এভাবে আসবে। আবার আমরা যদি এটাকে যাই,
এখানে চলে যাবে থাইমিন, দুইটা বন্ধন, বন্ধন যে যুক্ত হবে সেটা হলো অ্যাডিনিন। আবার পালাক্রমে আসি, যেহেতু তোমার লেখার সিস্টেমের জন্য বলছি, কিভাবে তুমি মনে রাখবে। তুমি যদি দুইটা লিখতে পারো, দেখে দেখে পরেরগুলো লিখতে পারবে। কিভাবে পারবে? এই যে এখানে আমি এ আগে লিখেছি, তারপরে টি, এই জায়গাটার মধ্যে জি, তারপরে সি। এখন আমি উল্টে দিয়েছি, অর্থাৎ যেখানে টি ছিল সেখানে এ মানে চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। এখন ঠিক আছে, এখানে আছে জি, এখানে সি, তাহলে এই জায়গাটা আমি কি দিব? এই জায়গাটা দিব আমি কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে? তাহলে এখানে হবে সি, এখানে হবে জি। তা এটা হলো আমাদের মূল ঘটনটা, কিভাবে অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে, আবার থায়ামিন অ্যাডিনিনের সাথে, সাইটোসিন গুয়ানিনের সাথে। এই যে জিনিস, যখন এরা দুইজন যুক্ত হলো তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। কথাটা খেয়াল করো, যখন দুইটা গ্রুপ অর্থাৎ সুগার এবং নাইট্রোজেন বেস যখন যুক্ত হবে তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। কিন্তু ডিএনএতে তার সাথে যে যুক্ত হবে সেটা হলো আমার ফসফরাস অর্থাৎ ফসফেট অর্থাৎ ফসফরিক অ্যাসিড। সেটার জন্য এই তিনটাকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। খেয়াল করো, যখন সুগার নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আর এই সুগার নাইট্রোজেন বেস যখন ফসফেটের সাথে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড মিন্স কয়টা জিনিস থাকবে? এখানে সুগার থাকবে, তারপরে থাকবে নাইট্রোজেন বেস এবং থাকবে হলো ফসফরাস। এই তিনটা জিনিস মিলে অর্থাৎ ফসফেট, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, এই তিনটা মিলে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। কি নাম বলা হয়? নিউক্লিওটাইড। এই যে আমরা ক্রোমোজোমের ঘটনটা পড়লাম, এই ঘটনটার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কে গবেষণা করেছে, কারা গবেষণা করেছে, তাদের নাম যদি আসে তাহলে আমরা জানব ওয়াটসন এবং ক্রিক। দুইজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করার জন্য 1953 সালে ওয়াটসন এবং ক্রিক, কে কে আমরা দেখব? ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক এই দুইজন বিজ্ঞানী 1953 সালে এই ক্রোমোজোমের ভিত্তিটাকে, এই ঘটনটাকে, স্ট্রাকচারটা নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার পান। তাহলে ক্রোমোজোমের ঘটন যিনি আবিষ্কার, তাদের নাম হিসেবে আমরা সবার আগে কার নাম বলবো? ওয়াটসন এবং ক্রিক। এবং কত সালে সেটা হয়? সেটা হলো 1953 সালে। এখন আমরা, এটা হলো তার অভ্যন্তরীণ ঘটন। আমরা যদি একটু বেসিক্যালি কীরকম হতে পারে, কত সহজভাবে এই ক্রোমোজোমটাকে আমরা আঁকতে পারি সেটা একটু দেখি। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এটা পেঁচানো সিঁড়ির মতো, মইয়ের মতো। মই মানে চঙ্গ, খাস বাংলায় যেটাকে বলা হয় চঙ্গ, একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাবে। আঁকাটা খুবই ইজি, তোমরা একটু খেয়াল করো, খুব সহজভাবে আমরা জাস্ট এভাবে তিনটা স্ট্রাকচার দিতে পারি। এইটুক তো আমার মনে হয় কোনো সমস্যা না। জাস্ট আমরা যেহেতু ক্রোমোজোম দ্বিসূত্রক, আগেই বলেছি ডিঅক্সি, অর্থাৎ এটা পেঁচানো, এই যে পেঁচানো, এবং দ্বিসূত্রক মিন্স এখানে দুইটা সূত্র থাকবে। তাহলে আমরা আরেকটা সূত্র এখানে জয়েন করব। আচ্ছা, এই গেল আমাদের একটা, শুধু একটা হলো। এখন আরেকটা দিতে হবে, আরেকটা ঠিক আমি এইভাবে উল্টে নিয়ে আসবো। খেয়াল করো, আমরা আরেকটা সূত্র নিয়ে আসতে পারি। এই হলো আমাদের ডিএনএর বাহ্যিক ঘটনটা। এই যে একটু আগে বললাম, এই যে ফসফেটগুলো এখানে এরা জয়েন থাকবে, এভাবে যুক্ত থাকবে, বিভিন্ন স্ট্রাকচারাল ফর্মের মধ্যে এভাবে এরা যুক্ত থাকবে। তারপরে এই বাইন্ডিংসগুলো কিভাবে থাকবে একটু খেয়াল করো। এই যে আমি ফোটা ফোটাগুলো দিলাম, একটু আগে তোমাদের স্ট্রাকচারটা বোঝানো হয়েছে। এখানে থাকবে হলো সুগার, এই সুগারের সাথে যারা যুক্ত থাকবে
খেয়াল করো ঘটনটা কীরকম হতে পারে। পেঁচানো সিঁড়ির মতন স্টেপ বাই স্টেপ আমি গাঠনিক স্ট্রাকচারটা একটু আগে তোমাদের দেখিয়েছি কিভাবে এটার ভিতরে এগুলো কারা থাকবে। এখানে থাকবে হলো হাইড্রোজেন বন্ড, অর্থাৎ এ যুক্ত হবে কার সাথে, টি এর সাথে, আর সি যুক্ত হবে, জি যুক্ত হবে কার সাথে, সি এর সাথে। এভাবে পালাক্রমে এটা চেঞ্জ হয়ে আসবে, টি যুক্ত হবে এর সাথে এবং সি যুক্ত হবে জি এর সাথে। এভাবে গঠনটা তৈরি হবে। এটা হলো ডিএনএ এর গঠন। তাহলে আমরা ডিএনএর সামগ্রিক অংশটা সম্পর্কে জানলাম। পুরো জিনিসটাকে আমি আবার পুনরায় রিপিট করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত ডিএনএটা কি? ডিএনএ হলো সর্পিলাকার পেঁচানো পলিনিউক্লিওটাইডের গঠন অণু। এটা দ্বিসূত্রক। কি এটা? দ্বিসূত্রক। এটার ভিতরে কি কি জিনিস থাকবে? এই যে পেঁচানো প্রতিটা অংশ, এই প্রতিটা অংশের দৈর্ঘ্য হলো 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মিনস 1/1000 মিলিমিটার এর সমান, অর্থাৎ প্রতিটা প্যাচের দৈর্ঘ্য হবে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম এবং প্রতিটা প্যাচের ভিতরে মিনিমাম 10টা নিউক্লিওটাইড থাকবে। কি জিনিসটা? নিউক্লিওটাইড। আমরা বলেছিলাম নিউক্লিওটাইডে কি কি থাকবে? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটা মিলে হবে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড। এরা কমপক্ষে প্রতিটা ইয়েতে 10টা করে থাকবে। তাহলে প্রতিটা স্টেপের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে যেহেতু 10টা হয় আমরা 10 দিয়ে ভাগ করলে সেটাকে পাবো 3.4 অ্যাংস্ট্রম প্রতিটা, এবং এদের 20 অ্যাংস্ট্রম পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে। এরা যদি 5 প্রাইম থেকে শুরু হয় তাহলে ফিনিশিং হবে 3 প্রাইম। যদি 3 প্রাইম থেকে শুরু হয় ফিনিশিং হবে 5 প্রাইম, অর্থাৎ 3টা সুগার দিয়ে শুরু হলে 5টা সুগার দিয়ে শেষ হবে, 5টা সুগার দিয়ে শুরু হলে 3টা সুগার দিয়ে শেষ হবে। এই হলো ডিএনএ। তাহলে এই ডিএনএ বংশ পরস্পরা, সেই দাদা থেকে বাবা, বাবা থেকে মা, মা থেকে বাবা, চারিত্রিক বৈশিষ্ট্যটা তোমার আমার মতো করে বহন করে নিয়ে আসবে। এই ডিএনএর জন্য যে জিনিসটা আমাদের কাজে লাগবে সেটা হলো জিন। এই জিন বলে রাত্রে ঘাড়ের মধ্যে এসে ধরছে সেই জিন না, মানে আমরা ভূত প্রেতের যে জিন সেই জিন না। এই জিন আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? অনেক সময় আমরা বলি এই তোর চেহারা তো তোর দাদার মতন, আবার অনেক সময় দেয় এই তোর সাথে তো তোর মায়ের অনেক মিল আছে। দুইটা জিনিস খেয়াল করে, একটা বললাম দাদার মতন আর একটা বললাম মায়ের মতন। যখন দাদার মতো বলছি সেখানে যে জিনটা কাজ করেছে সেটা হলো প্রচ্ছন্ন জিন, আর মায়ের মতো যখন বলবো তখন সেটা প্রকট জিন। অর্থাৎ সরাসরি সন্তানের মধ্যে যদি মা বাবার আচার আচরণ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে আসে তখন সেখানে কাজ করবে হলো প্রকট জিন। আর যখন চাচা চাচি দাদা ফুপু অর্থাৎ যাদের সাথে ব্লাড কালেকশন আছে তাদের বৈশিষ্ট্য নিয়ে আসলে সেটা হবে তোমার প্রকট প্রচ্ছন্ন জিন। তাহলে এই হলো আমাদের ক্রোমোজোম এবং ডিএনএর মূল ঘটনটা। এখন আমরা বইটা খুলে দেখব, এটার সাথে মিলাবো, বিস্তারিত পড়ব। শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই জিনিসটা পড়বে, যেহেতু তোমাদের এটা লাগবেই। পরবর্তী ক্লাসে গেলে আরও অনেক বেশি এটা সম্পর্কে বিস্তারিত জানবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। সবচেয়ে বড় কথা যেটা, ছাত্র নং অধ্যয়ন তপ, তোমাকে অবশ্যই ঘরে থাকলেও লেখাপড়া করতে হবে। তুমি তোমার লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।